কাব্য মিষ্টুকে নিজের দিকে ঘুরিয়ে চোখ মুছে জড়িয়ে ধরে। মিষ্টু, তুমি ঠিক আছো? হুম। বলে না তো। আচ্ছা, শীতের সময় তোমার কোন মুহূর্তটা বেশি ভালো লাগে? সকালেরটা তো জানি না, কিন্তু শীতের সন্ধ্যাকে অনুভব করেছি আমার খুব ভালো লাগে। সন্ধ্যার একটু আগ মুহূর্তে চারদিকে যখন কুয়াশা পড়তে শুরু করে, হালকা শীত শীত অনুভব, সাথে হালকা বাতাস বয়ে চলে, অদ্ভুত এক অনুভূতি হয় তখন। আগে বলনি কেন? আজ তো যেতে পারবো না, কাল তো বিয়ে। তাতে কি, অন্য কোনো দিন তো যেতেই পারি। তা যাওয়া যেতেই পারে। আচ্ছা, আপনার সম্পর্কে কিছু বলুন, আপনার পছন্দ ভালো লাগা তেমন কিছুই তো জানি না। কাব্য মিষ্টুকে হাসানোর জন্য ওর ম্যারিকার সব মজার মজার কথা বলছে। মিষ্টু ওর কথা শুনে হেসে ফেলছে বারবার। কাব্য কথা বলতে বলতে খেয়াল করে মিষ্টু ঘুমিয়ে গেছে। একটা মুচকি হাসি দিয়ে কাব্য মিষ্টুকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়, কপালে ঠোঁট ছুঁয়ে দেয়, নিজেও শুয়ে ঘুমিয়ে পড়ে। অনেকদিন পর আজ নিশ্চিন্তে ঘুমিয়ে যায় মিষ্টুকে বুকে নিয়ে। মিষ্টুর ঘুম ভেঙে যায়, উঠে আসতে যায়, কিন্তু পারে না, কাব্য জড়িয়ে ধরে আছে বলে। অনেক কষ্টে কাব্যর থেকে ছাড়িয়ে নিয়ে উঠে যেতে চেয়ে আবার ফিরে আসে। কাব্যর ঘুমন্ত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে এগিয়ে যায়। কাব্যর সিল্কি চুলে আলতো করে হাত বুলিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে উঠে চাইলেই কাব্য হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে, দুহাতে জড়িয়ে ধরে। কি হলো এটা? কোথায় কি হলো? তুমি আমাকে... আপনি এতক্ষণ জেগেছিলেন? ভাগ্যিস ছিলাম, নাহলে তো জানতে পারতাম না আমার ঘুমানোর সুযোগ নিয়ে। আমার বইয়ে গেছে আপনার সুযোগ নিতে, ছাড়ুন। তা তো দেখতেই পেলাম। আমার বউ আমার ঘুমানোর সুযোগ নিয়ে... না মানে, সুযোগ নিতে হবে কেন? আমি তো তোমারই। তুমি চাইলে এখন ভালো করে করতে পারো, আমি কিছু মনে করবো না। না, পারবো না, ছাড়ুন। এটা তো ঠিক না, ঘুমিয়ে থাকলে পারবে, জেগে থাকলে পারবে না, এমনটা কেন? এমন ভেদভাব চলবে না। আমি কিচ্ছু শুনতে চাই না, আমার এখনই চাই, তাড়াতাড়ি দাও, না ছাড়বো না, সারাদিন এইভাবে থাকতে হবে। প্লিজ। নো প্লিজ, আমি কিচ্ছু শুনছি না। চোখ বন্ধ করুন। তা হচ্ছে না, একবার ঠকিয়ে ছাড় না। আপনি যেভাবে ধরে আছেন, আমি কি কিছু করতে পারবো? ঠিক আছে, এই চোখ বন্ধ করলাম। কোন রকম চালাকি করলে কিন্তু ভালো হবে না বলে রাখলাম। মিষ্টু চোখ বন্ধ করে এগিয়ে যায়, অমনি কাব্য চোখ মেলে মিষ্টু সরে আসে। কাব্য সরি বলে, আবার চোখ বন্ধ করে। এবার মিষ্টু কাব্যর চোখে হাত দিয়ে গালে ঠোঁট ছুঁয়ে দিতে কাব্য গালে হাত দেয়। মিষ্টু ছাড়া পেয়ে উঠে যেতেই হাত ধরে বিছানায় শুয়ে দেয় মিষ্টুর দিকে ঝুঁকে। কোথায় যাচ্ছ? রিটার্ন নিতে হবে না? কাব্য এগিয়ে যেতেই মিষ্টু কাব্যর মুখে ডান হাত দিয়ে ধরে ফেলে। না। কাব্য মিষ্টুর হাত নিয়ে বিছানায় চেপে ধরে মিষ্টু অন্যদিকে ফিরে তাকায়। না কেন? এটা কিন্তু কথা ছিল না। কেউ কাউকে কিছু দিলে সেটা রিটার্ন নিতে হয়। কাজ করার সময় মন কোথায় থাকে তোর কদম? তুই জানিস এই প্লেটের দাম কত? আমি ইচ্ছে করে করিনি, ভুলে হাত থেকে পড়ে গেছে। ভুলে পড়ে গেছে বলেই হবে? এটা টাকা কি তোর বাপে দিবে? একদম বাপ তুলে কথা কইবেন না। এটা যেমন আমার বাপেরও না, তেমনি আপনার বাপেরও না। আমি ভুল করেছি, এটার জন্য যা বলানোর আচ্ছা আকাশ ভাই আর মিষ্টি আপনি বলবে, আপনি বলার কেউ না। কি? যত বড় মুখ না তত বড় কথা? রেগে থাপ্পড় মারার জন্য হাত তুলতেই মিষ্টু হাত ধরে ফেলে। কি হচ্ছে এখানে? তুমি কদম ভাইকে মারতে চেয়েছিলে কেন? আপনি আমার হাত থেকে একটা প্লেট ভেঙে গেছে, আমি ইচ্ছে করে করিনি। এটার জন্য আমার বাপ তুলে কথা বলেছে। একদম মিথ্যে বলবি না। তোর সাহস হয় কি বাড়ির একটা কাজের লোক হয়ে আমার মুখের উপর কথা বলার? কদম ভাই বাড়ির কাজের লোক না, এই পরিবারের একজন সদস্য। আর একটা প্লেট ভেঙেছে তো কি হয়েছে, আবার নিয়ে আসা হবে, এতে এত কথা বলার কি আছে? তুই আমাকে একটা কাজের লোকের জন্য কথা শোনাচ্ছিস? আর প্লেট কেনার টাকা কি ওর বাপে দিবে? না, ওর বাপে না, ওর বোন দেবে। কিন্তু তুমি এত কথা বলছো কেন? যে প্লেট ভেঙেছে সে কি তোমার বাপের বাড়ির টাকায় কেনা হয়েছে? হ্যাঁ, ভুলে যেও না, এই বাড়ি আমাদের টাকায় চলে। এখানে সবকিছু আমাদের টাকায় কেনা হয়েছে, তাই তোমার কোনো অধিকার নেই এভাবে কদম ভাইয়ের সাথে কথা বলার। তুই আমাকে এভাবে বলতে পারলি? তুমি আমাকে বাধ্য করেছো এভাবে বলতে। এখন তো বলবি।
তোর স্বামীর সাথে সব মিটমাট হয়ে গেছে না, এখন তো মুখ থেকে খই ফুটবেই। কিন্তু দেখিস, এই সুখ বেশি দিন টিকবে না। তুই কখনো সুখী হবি না, কখনো না। একদিন না একদিন ঠিক তোকে ছেড়ে দিবে ওই ছেলে, কখনো ভালো হবে না তোর। সুখ দুঃখ সেটা তো ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্যে যা আছে হবে, সেটা তুমি দোয়া করলেও হবে আর অভিশাপ দিলেও হবে। তাই তোমার এসব কথার কোনো মূল্য নেই আমার কাছে। শুধু কথার কেন, এখন তোমারও কোনো মূল্য নেই আমার কাছে। এত বাড়িস না, ঝড়ে পড়ে যাবি। তুমি হয়তো এই কদিন দুর্বল মিষ্টুকে দেখে পুরনো মিষ্টুকে ভুলে গেছো। মিষ্টু তাদেরই দেয়া কষ্ট অপমান সহ্য করে যাদের সে ভালোবাসে, যাদের উপর দুর্বল থাকে। ঠিক সেভাবে তোমার উপরেও আমার একটা দুর্বলতা ছিল, কিন্তু সেটা তুমি শেষ করে দিয়েছো, তার জন্য ধন্যবাদ। আর তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে যদি ভেবে থাকো মিষ্টুকে হারিয়ে দিতে পেরেছো, তাহলে ভুল। মিষ্টু চাইলে তোমাদের মুহূর্তেই ভ্যানিশ করে দিতে পারে। এই কদিন তোমাদের সবকিছু সহ্য করেছি শুধু ভাইয়ার জন্য না, রিয়া আপুর জন্য। আমি চাইলেই লোক লাগিয়ে তোমাদের বিয়ে অবধি আটকে দিতে পারতাম, চাইলে মেরেও ফেলতে পারতাম, কারণ মিষ্টু ওর ভাইয়ের জন্য যেমন জীবন দিতে পারে তেমন জীবন নিতেও পারে। কিন্তু আমি তা করিনি, শুধুমাত্র রিয়া আপুর জন্য। আমি চাইনি রিয়া আপু তার মাকে হারিয়ে ফেলুক। আর বিশেষ করে সব মেয়ের কাছে বিয়ের দিনটা খুব স্পেশাল হয়, আর এই দিনে আপু তার মাকে ছাড়া কষ্ট পাবে সেটা চাইনি। কি বলতো, এতিম তো, তাই বাবা মা ছাড়া ঠিক কতটা কষ্ট হয় সেটা খুব ভালো করে জানি। সেটা তুমি বুঝবে না, সেই ক্ষমতা তোমার নেই। যাই হোক, বিয়েতে আর কোনো সিক্রেট করো না, আমাকে এমন কিছু করতে বাধ্য করো না যাতে তোমাদের ক্ষতি হয়। একটা কথা ভালোভাবে মনে রেখো, মিষ্টুর কাছে পৃথিবীতে সবার আগে তার ভাই। যে আমার ভয়ের জন্য ক্ষতির কারণ হবে, তার মৃত্যুর কারণ আমি হব, মনে রেখো। ছোট মা আর কোনো কথা না বাড়িয়ে চলে যায় ওখান থেকে। কদম ভাই, আর কান্না করো না তো। আচ্ছা আপনি, চাচি কি বলল? তোমার আর দুলাভাইয়ের মধ্যে সব ঠিক হয়ে গেছে? ভাইয়া, উনি যা করেছে তার জন্য উনি অনুতপ্ত, অনেকবার ক্ষমা চেয়েছে। আসলে সবকিছুর জন্য পরিস্থিতি দায়ী। পরিস্থিতি আমাদের এমন একটা অবস্থায় ফেলেছিলেন। যাই হোক, প্রকৃত বিয়ে তো জীবনে একটাই। উনি ওনার ভুল বুঝতে পেরেছে, ক্ষমা চেয়েছে। মানুষ হিসেবে উনি খারাপ না, আমাকে সত্যিই খুব ভালোবাসে। আমিও ওনাকে। খুব সুখী হও আপনি, অনেক দোয়া করি তোমাদের জন্য। সব সময় হাসি খুশি থাকো। শুক্রিয়া ভাইয়া, তুমি চিন্তা করো না, সব ঠিক হবে ভাইয়ার বিয়ের পর। ভাইয়াকে সবটা জানিয়ে দিব, তারপর সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা আমি আসি, ভাইয়ার কাছে যাই একটু। মিষ্টু হাসি মুখে আকাশের রুমে যায়, গিয়ে দেখে আকাশ বাবা মার ছবির সামনে দাঁড়িয়ে আছে। মিষ্টু গিয়ে আকাশের পাশে দাঁড়ায়। ভাইয়া। মিষ্টুকে দেখে আকাশ তাড়াতাড়ি চোখ মুছে নেয়, হাসি মুখে মিষ্টুর দিকে তাকায়। মিষ্টু ভাইয়ের বুকে মাথা রাখে। ভাইয়া, মা বাবার জন্য কষ্ট হচ্ছে না? আমি জানি তুমি বাবা মার জন্য কান্না করো, কিন্তু আমার আড়ালে আমি দেখলে কষ্ট পাবো বলে তুমি লুকিয়ে লুকিয়ে কান্না করো। দেখ পাগলি, কান্না করবো কেন? আমার তো তুই আছিস, বাবা মার দেওয়া সবচেয়ে দামি উপহার। তুই তো আমার সব। আমি জানি আজকে তোমার বাবা মার কথা খুব মনে পড়ছে, আমারও পড়ছে। আমি তো মা বাবাকে দেখিনি, কিন্তু তুমি দেখেছো। তোমাকে খুব আদর করতো, তাই না ভাইয়া? হুম হুম তোকে খুব আদর, কত ভালোবাসতো। আর যদি বাবা মা থাকতো কত আনন্দ করতো, তাই না ভাইয়া? তাদের একমাত্র ছেলের বিয়ে, এই দিনে সব সন্তান তার বাবা মাকে পাশে চায়। কিন্তু যাই হোক, বাবা মা নেই তো কি হয়েছে, আমি আছি তো, আমি বাবা মার সব দায়িত্ব পালন করব। তুমি কষ্ট পেও না ভাইয়া। পাকনা পড়ি আমার। মা দেখেছ তোমার মেয়ে কত বড় হয়ে গেছে, সবার দায়িত্ব নিতে শিখে গেছে। দোয়া করো মা, বাবা ওর জন্য। না, ভাইয়ার জন্য দোয়া করবে। ভাইয়া যেন সব সময় ভালো থাকে, সুস্থ সুন্দর থাকে, বুঝেছো? বুঝেছে, আমাদের জন্য দোয়া করবে। এখন বলো কে আছিস? না। খুব ভালো করছেন। এখন চলেন, কে নেবেন? ছেলের বিয়েতে মা যা যা করে, মায়ের সব দায়িত্ব মিষ্টুই পালন করেন, সব নিয়ম কানুন মেনে চলে। কাব্য, মিষ্টু, আকাশের বন্ধুরা মিলে আকাশকে বর সাজিয়ে দেয়। মিষ্টু আকাশের মাথা আঁচড়ে লাল পাগড়ি পরিয়ে দেয়।
কানের পেছনে কালো টিপ দিয়ে দেয় যাতে কারো নজর না লাগে। তারপর কাব্য আর আকাশের বন্ধুরা আকাশকে নিচে নিয়ে গিয়ে বরের আসনে বসিয়ে দেয়। মিষ্টু সবকিছু সামলে রিয়া আপুর রুমে যায়। ওখানে পার্লারের লোক রিয়াকে সাজিয়ে দিয়েছে। মিষ্টু বাকি সবাই মিলে গিয়ে আকাশের পাশে বসিয়ে দিয়ে রুমে চলে যায় রেডি হতে। আলমারি খুলে ড্রেস বের করতে গিয়ে একটা প্যাকেট হাতে আসে। প্যাকেট খুলে দেখে কালো আর মেহরুন কালার একটা লেহেঙ্গা শাড়ি। শাড়িটা হাতে নিয়ে দেখে এটা ওর না, আকাশও দেয়নি। তাহলে এটা কি করে এখানে আসলো? হয়তো কাব্য নিয়ে এসেছে ওর জন্য। হঠাৎ মুখে হাসি ফুটে ওঠে। ওই ড্রেসটাই নিয়েই ওয়াশরুমে যায়। গিয়ে পরে বের হয়ে আসে, ড্রেসিং টেবিলে দাঁড়িয়ে যায়। আজ কেন জানি না সাজতে ইচ্ছে করছে। বসে পড়ে চোখে গাঢ় করে কাজল দিয়ে চোখ সাজিয়ে দেয়। কালো টানা টানা চোখ, ঘন কালো পাপড়িগুলো চোখের সৌন্দর্য যেন বাড়িয়ে দিয়েছে। ঠোঁটে মেহরুন কালার লিপস্টিক দেয়, কানে সাদা পাথরের দুল আর গলায় সাদা পাথরের নেকলেস পরে দুহাতে মেরুন কালারের চুড়ি পরে। চুলগুলো খোপা করতে গিয়ে থেমে যায়। ছাড়াই থাক, ওনার তো বাঁধা চুল পছন্দ না। ছাড়াই থাক। চুল বাঁকা সিথি করে বাম সাইডের চুলগুলো 4টে ভাগ করে পেঁচিয়ে ক্লিপ লাগাই। আচ্ছা, আমাকে ভালো লাগছে তো দেখতে? মিষ্টু নিচে চলে হঠাৎ কাব্য এসে মিষ্টুকে দেখে না দেখেই কথাগুলো বলতেই মিষ্টুর দিকে তাকিয়ে থমকে যায়। মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। কাব্যর এভাবে তাকানো দেখে মিষ্টুর কেমন যেন একটা ফিল হয়। নিজেকে সামলে নিয়ে আমি রেডি, চলুন। মিষ্টু তাড়াতাড়ি করে কাব্যকে সাইড দিয়ে চলে যেতেই কাব্য হাত ধরে নিজের সামনে নিয়ে আসে। সামনে আসা চুলগুলো কাব্য সরিয়ে দেয়, কোমরে হাত রাখে। কাব্যর ছোঁয়া পেয়ে মিষ্টু চোখ করে ফেলে। কিছু বলতে পারছে না। হঠাৎ করে এমন হচ্ছে কেন বুঝতে পারছে না। শাড়িটাই খুব সুন্দর বানিয়েছে তোমায়। শাড়িটা প্রথম দেখে যতটা সুন্দর লাগবে মনে হয়েছিল তার থেকে বেশি সুন্দর লাগছে। থ্যাঙ্কস আজকে এই শাড়িটা পরার জন্য। শাড়ি 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 শাড়িটা খুব সুন্দর। তা তো ঠিক আছে, কিন্তু তুমি তোতলাচ্ছ কেন? সেটাই তো, কেন এভাবে কথা বলছি আমি? ওনার দিকে তাকাতেও তো পারছি না। হঠাৎ করে এমন হচ্ছে কেন? আর হঠাৎ করেই কেমন একটা ফিল আসছে। লজ্জাও লাগছে, কিন্তু কেন? এটা তো আগে কখনো হয়নি। হ্যালো, কোথায় হারিয়ে গেল? কাপড় থেকে নিজেকে ছাড়িয়ে নিই। কিছু না, চলুন। আচ্ছা, এখন তো সব ঠিক হয়ে গেছে। তাহলে এখন কি এই আপনি থেকে তুমিতে আসা যায় না? না, আমি সব সময় আপনি করেই বলবো, আপনার সমস্যা থাকলেও। মিষ্টু, মিষ্টু, হ্যাঁ মামি। এই ফলের জুসটা খেয়ে নাও তো মা। মামি, একটু আগেই তো খেলাম। তাতে কি, এখন আবার খাবে। এই সময় বেশি বেশি ফল খাবে, তাহলে বাচ্চা সুন্দর হবে। এমনিতেই তো তোমরা দুজনে ফর্সা, তোমাদের বাচ্চাও তোমাদের মতোই হবে। আর এগুলো খেলে বাচ্চা ভালো থাকবে, বাচ্চার ব্রেন ভালো হবে। এত তাড়াতাড়ি বাচ্চার ব্রেনও হয়ে গেছে? হ্যাঁ মা, এখন তাড়াতাড়ি খেয়ে নাও। মামি, কোনো হ্যাঁ মামি ঠিক বলছে। মিষ্টু খেয়ে নাও, এটা আমাদের বাচ্চার ভালো হবে, তাই না মামি? মিষ্টু তাড়াতাড়ি খেয়ে নাও মা, এটা আকাশের হুকুম। মামি জোর করে জুস খাইয়ে দিয়ে চলে যায়। এভাবে একটু পর পর অত্যাচার করে। এটা খাও, ওটা খাও, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, এটা করতে পারবা না, ওটা করতে পারবা না। মিষ্টু প্রতিবারই যখন বলতে চায় এটা মিথ্যা, কিন্তু কাব্য এসে বলতে দেয় না, উল্টো ওদের সাথে মিলে অত্যাচার করে। মিষ্টু রেগে যায়, কিন্তু কাব্য একটা ডোন্ট কেয়ার ভাব নেয় আর মিষ্টুর এই অবস্থা দেখে মজা নেয় আর এখনো হাসছে। মিষ্টু বিছানায় বসে রাগে ফুঁসছে। বাচ্চার কোনো খাবার নেই আর ওনা আসছে। আর ওই সমস্যা কি আপনার? হ্যাঁ, সত্যিটা কেন বলতে দিচ্ছেন না? সবাই যা শুরু করছে, হয় খাইয়ে খাইয়ে মোটু বানিয়ে নেবে, না হয় পাগল বানিয়ে দেবে। উফ, ইচ্ছে করছে মাথার চুল টেনে ছিঁড়ে ফেলি। এই খবরদার, চুলে একদম হাত দেবে না, ওগুলো আমার খুব প্রিয়। ভুলে যেও না, তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার। আমি তো ভুলেই গিয়েছিলাম। ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। যাই হোক, একটু এদিকে শুনুন না। কেন? এমনি একটু বসুন না আমার পাশে। কাব্য ভয়ে ভয়ে গিয়ে মিষ্টুর পাশে বসে আর সাথে সাথেই কাব্যর বেচারা চুলের উপর হামলে পড়ে। কি করছো? কেন? আপনি তো বললেন আমার সবকিছুর ওপর আপনার অধিকার, তাহলে আমারও তো আপনার সবকিছুর ওপর অধিকার আছে, তাই না? কাব্য মিষ্টুর হাত থেকে অনেক কষ্টে নিজের মাথার চুলগুলোকে বাঁচিয়ে নেয়। মিষ্টুর হাত ধরে মিষ্টু কাব্যর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। কাব্য তাড়াতাড়ি চুল ঠিক করে মিষ্টুর পিছু পিছু যায়। সরি। একদম আমার সাথে কথা বলবেন না। মিষ্টু সেখানে যাচ্ছে, কাব্যর সাথে যাচ্ছে। মিষ্টু সবার সামনে হাসি মুখে কথা বলছে। আকাশ, মিষ্টু, কাব্যর এগুলো দেখছে।
আকাশ উঠে আসতে চাইলে বন্ধুরা উঠতে দেয় না। অনেকে এসেছে, অনেক বড় বড় বিজনেসম্যান, অফিসের স্টাফ। এই সমস্যা কি আপনার? পেছন পেছন ঘুরছেন কেন? সবাই কি ভাবছে? দাদা আমার কি? মিষ্টি মামুনি, আঙ্কেল কেমন আছেন? ভালো মামুনি, তুমি কেমন আছো? আর শরীর কেমন আছে তোমার? জি আঙ্কেল। ইয়াং ম্যান, তুমি কেমন আছো? ভালো আঙ্কেল, আপনি? ভালো। ও, কংগ্রাচুলেশন বোথ। থ্যাংক ইউ আঙ্কেল। কংগ্রেচুলেশনস। কেন আঙ্কেল? আমি দাদু হচ্ছি তাই। ও হ্যালো, সবাই তো দেখছি আমাকে ভুলেই গেছো। এমন না আপু, কেমন আছেন আপনি? আই এম টু গুড। তোমরা কথা বলো, আমি আসছি। ওকে ড্যাড। সো কাব্য, কি খবর তোমাদের? সব কিছু ঠিক হয়ে গেছে? হুম। দ্যাটস গ্রেট নিউজ। এনিওয়ে, কংগ্রাচুলেশন বোথ। থ্যাঙ্কস আপু। মিষ্টু, এদিকে একটু আয় তো। আপু, ইয়া সিওর। মিষ্টু মুনিয়ার সাথে চলে আসে। কাব্য তিশা কথা বলে কাব্য মিষ্টুর কথাগুলো বলছে আর হাসছে দুজনে। ওদিকে মিষ্টু রান্নাঘরের সামনে যায়, সেখানে কদমের মা দাঁড়িয়ে আছে। চাচি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাও। না মা, আমি যাবো না ওখানে। সব বড় বড় মানুষ, আমি ওগোর সামনে যাইবার পারবো না। চাচি কি বলছো এসব? তুমি আমার সাথে চলো তো। না মিষ্টিমা, আমি পারবো না। আমি এখানে তোমার একটা জিনিস দিবার লাগিয়ে আইছি, তুমি নিবে? কি নিয়ে এসছো? আচার। আমি খুব ভালো করে ধুয়ে বানিয়েছি, একদম পরিষ্কার করে। খাবে তুমি? চাচি এভাবে বলছো কেন? তুমি এনেছো, আমি খাবো না বলেই একটু নিয়ে মুখে দেই। খুব ভালো হয়েছে চাচি, কিন্তু তুমি শুধু শুধু এত কষ্ট করতে গেলে কেন? কষ্ট কেন হবে মা? আমি তো তোমার জন্য ভালোবেসে আসলাম। তুমি তো আমাদের জন্য অনেক কিছু করেছো, একদম ঘরের মানুষের মতোই। আমাদের সাথে কথা কও। আমাদের তো তোমাকে দেওয়ার মতো ক্ষমতা নেই, তাই ভাবলাম তোমার জন্য এটা নিয়ে যাই। এই সময় তো মেয়েদের টক খেতে ভালো লাগে। চাচির শেষের কথা শুনে মিষ্টুর হাসি মুখটি মলিন হয়ে যায়। এসব কদম ভাই বলেছে? না, আকাশ বাবা তো নিজে গিয়ে মিষ্টি দিয়ে এসেছে। তোমার জন্য দোয়া চেয়ে এসেছে সবার থেকে। দোয়া করি মা, আল্লাহ যেন তোমার মনের ইচ্ছা পূরণ করেন। চাচি ভেতরে চলো। নিজেকে একদম ছোট ভাববে না। এখানে সবাই মানুষ আর তুমিও একজন মানুষ, তাই নিজেকে ছোট ভাবার কোনো দরকার নেই। তুমি একদম তোমার মায়ের মতোই হয়েছো মিষ্টিমা। তোমার মাও তোমার মতোই কথা বলতো। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। মুনিয়া, তুই চাচিকে নিয়ে সবার সামনে বসিয়ে দে। চাচি ওর সাথে যাও। মিষ্টু আচারের বয়ামটা রেখে উপরের রুমে চলে যায়। কাব্য মিষ্টুকে দেখে ওর পিছু পিছু যায়। গিয়ে দেখে মিষ্টু মন খারাপ করে বিছানায় বসে আছে। কাব্য গিয়ে মিষ্টুর সামনে বসে। কি হয়েছে? সবাই খুব আশা করে আছে এই বাচ্চাটার জন্য। ভাইয়া তো সবাইকে বলে বেড়াচ্ছে সে মামা হবে, কিন্তু যখন জানবে এটা মিথ্যে তখন অনেকেই কষ্ট পাবে। ভাইয়া হয়তো একটু বেশি পাবে। কিচ্ছু হবে না, এটা স্বাভাবিক। অনেক সময় এমন হয়। আমরা বলবো পরীক্ষা করিয়েছি, রিপোর্ট নেগেটিভ এসেছে, এটা নিয়ে এত ভেবো না। এখন যদি আমরা বলি যে তুমি মা হচ্ছ না, তাহলে সবার মনে প্রশ্ন আসতে পারে, ডাক্তার কেন মিথ্যা বললো। ডাক্তারের কথা ভুল হতে পারে, কিন্তু তোমার হঠাৎ বমি করার কারণ কি? অনেক কিছুই প্রশ্ন আসতে পারে, সেটা বিয়ে বাড়িতে ভালো দেখাবে না। তাই এখনই কাউকে কিছু জানাতে যাচ্ছি না। এমনিতেই আগামীকাল সবকিছু আমরা সবাইকে সবটা বলে দেবো, তখন আমি এটাও বলবো। এখন সব ঠিক আছে। তাহলে আমার উপর রাগ কমেছে ম্যাডাম? সরি, আমি বুঝতে পারিনি। ইটস ওকে ভাইজান। চলুন, নিচে যেতে হবে এখন। মিষ্টু উঠে যেতে ধরতেই কাব্য হাত ধরে উঠে মিষ্টুর সামনে গিয়ে দাঁড়ায়। আচ্ছা শোন না, আমার কাছে একটা প্ল্যান আছে। আচ্ছা, যদি আমরা এই মিথ্যাটাকে সত্যি করে দিই তো? বিয়ের সময় হয়ে গেছে, চলুন। মিষ্টু কাব্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিচে নেমে আসে। কাব্য আসে। সবার উপস্থিতিতে বিয়েটা সম্পূর্ণ হয়। সবাই অনেক মজা করে। মেহমানরা সবাই চলে যায়, আর এদিকে রিয়া আকাশকে নিয়ে সবাই মজা করছে। দুলাভাই ভাবি সবাই মিলে। কাব্য মিষ্টু নেই ওখানে। মিষ্টু কাজ করছে রান্নাঘরে। আকাশ ভাইয়ের বিয়েতে খুব মজা হয়েছে, আর ভালোভাবেই হলো, তাই না ফুলমণি? ভালোই হয়েছে। সাথে যা ঢং দেখলাম, বাবা গো বাবা, এই একটা বিয়ে নিয়ে কত কিছুই যে হলো, আর কত কিছুই না দেখলাম। তুই আবার কার কিসের রং দেখলি রে? কার আবার? মিষ্টু আফার। বাবা গো, ভাইয়ের বিয়েটা না হয় একটু ভালোভাবেই হচ্ছে,
তাই বলে এত হিংসে করতে হবে? কি বলছিস এসব? ভুলটা কি বলেছি রে? যা বলছি ঠিকই তো বলছি। আমরা কি কিছু বুঝি না? নিজের বিয়েটা সাধারণভাবে হয়েছে বলে ভাইয়ের বিয়েতে এত নাটক করতে হবে? কখনো ভাইকে খাইয়ে দিবে না, কথা বলবে না, আবার নাটক করে খাবার নিয়ে ঢং করে খাইয়ে দিচ্ছে। আবার কাল তো প্রথমে একটা সস্তা শাড়ি পরে এসে কি ঢংটাই না দেখালো, কিন্তু কি হলো, আবার তো সেই নায়িকা সেজেই আসলো। এগুলো ঢং না তো কি? কখনো মুখটাকে এমনভাবে করে রাখে যে তার অনেক কষ্ট হচ্ছে, আর কষ্ট হবে নাই বা কেন? ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এখন হাতছাড়া হয়ে যাবে না তাই, আর এজন্য ভাইটাকে কষ্ট দিচ্ছে। মুখ সামলে কথা বল। তুই কি জানিস আমার মিষ্টি আফুনি সম্পর্কে? কদিন থেকে এসেছিস তুই? তুই কিছু না জেনে যেগুলো নাটক বলছিস সেগুলো করতে বাধ্য হয়েছে, শুধুমাত্র এই বিয়েটা যাতে ভালোভাবে হয়। ভাইয়ের ভালোর জন্য ভাইকে কষ্ট দিয়েছে, ভাইয়ের থেকে নিজে বেশি কষ্ট পেয়েছে, কিন্তু তবুও বাধ্য হয়ে কষ্ট দিয়েছে শুধুমাত্র ভাইয়ের খুশির জন্য। কি কি সহ্য করেছে সেটা তোরা কল্পনাও করতে পারবি না। কে কে এসব করতে বাধ্য করেছে? কদম ভাই? আকাশ ভাই তুমি? সবাই আড্ডা শেষ করে খেতে বসে আকাশ খাবার জন্য মিষ্টুকে খুঁজতে এসে ওদের সব কথা শুনে ফেলে। আকাশ ভাই তুমি এখানে এখানে কেন? কিছু লাগবে তোমার? বলো। আমি যেটা জিজ্ঞেস করছি শুধু সেটা বলো, অন্য কিছু আমি শুনতে চাই না। কি বলছো? কি বলবো আমি? আমি কিছুই জানি না। কদম ভাই, আমি যা বলছি তার উত্তর দাও, নইলে একজনের শাস্তি আমি সবাইকে দেব, আগুন লাগিয়ে দেবো কিন্তু বাড়িতে। যদি সবার ভালো চাও তো বলো। আকাশ ভাই তুমি তুমি বলবে কি না? আচ্ছা ঠিক আছে, বলবে না তো? কে ওসব করেছে? তাহলে দেখো এবার আমি কি করি। আকাশ চলে যেতে ধরতেই কদম আটকে দেয়। আকাশ ভাই তুমি মাথা ঠান্ডা করো, আজ তোমার বিয়ের দিন। জাহান্নামে যাক সব কিছু, আমার বোনের সাথে কী কী হয়েছে সেটা জানাটা আমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট। যদি তুমি না বলো তাহলে আমি নিজেই এখন জেনে নিব। যদি হোক বোন তো আমারই, তাই যা করার আমাকেই করতে হবে। তোমার তো কিছু না যায় আসে না। যদি তোমার বোন তো হতো তাহলে ঠিকই বলতে। আকাশ ভাই তুমি এইটা বলতে পারলা মিষ্টি আফুনি আমার বোন না? না, যদি সত্যি আমার বোনকে নিজের বোন ভাবতে তাহলে সবটা বলতে আমাকে। সত্যি করে বলো তো, আর যদি আমার বোনের জায়গায় তোমার নিজের বোন হতো তাহলে বোনের কষ্ট থেকে কি চুপ করে থাকতে পারতে? আমি চুপ করে থাকতে চাইনি, মিষ্টি আফুনি আমাকে কিছু বলতে না করেছে। তুমি তো ওকে চিনো, নিজের কষ্টের কথাও কাউকে বলে না, আর একটা সুযোগ অনেকেই নেই। প্লিজ কদম ভাই বলো, আমায় অনুরোধ করছি তোমাকে। আকাশ ভাই তুমি ওভাবে বলো না, আমি বলবো তোমাকে। কি করেছে এসব? কেন করেছে? কিন্তু কি হয়েছে? তুমি যতটা জানো সবটা বলো, এ টু জেড। প্লিজ বলো আমায়। সেদিন মানে? তোমার আংটি পরানোর দিন সবাই নাচ গান করছিল, আমি তখন জুস নিয়ে যাচ্ছিলাম। তখন ছোট চাচি মানে রিয়া আফুনির মা আমাকে ইচ্ছা করে ধাক্কা দেয়, যার জন্য আমার হাতে থাকা জুস মিষ্টি আফুনির কাপড়ের উপরে গিয়ে পড়ে। আর তখন আফুনি হাত দিয়ে কাপড়ে জুস পরিষ্কার করতে গিয়ে হাতের একটা আংটি নিচে পড়ে যায়, কিন্তু আফুনি সেটা খেয়াল করেনি। যখন আমি ওটা দেখি ততক্ষণে আপু উপরে রুমে চলে গেছে, তাই আমি জুসের ট্রেটা রেখে আফুনির রুমে যাই আর গিয়ে দেখি। ছোট্ট মামার বলা তখনকার সব কথা বলে দেয়। সেদিন ছোট মার সব কথা মিষ্টু মেনে নেওয়ার পর যখন ছোট মা রুম থেকে বের হয়ে যায় তখন কদম রুমে যায়, গিয়ে দেখে মিষ্টু ফ্লোরে বসে কান্না করছে। আমি বলেছিলাম তোমাকে সবটা বলে দিতে, কিন্তু আফুনি শোনেনি। এসব শুনলে তুমি কষ্ট পাবে আর বিয়েটাও হবে না, তাই আমাকে অনুরোধ করেছিল যাতে আমি কাউকে কিছু না বলি। নিজে চুপচাপ সব কিছু সহ্য করেছে। আর এই সুযোগ নিয়ে চাচির বোন ভাবি মিলে আফুনির কফিতে মাছ ধোয়া পানি মিশিয়ে খাইয়েছে, আর সেটা খেয়ে বমি বমি করতে করতে মুখ থেকে রক্তও বের হয়েছিল। আর সেটা দেখে ওরা হাসাহাসি করছিল। তুমি ওদের কাউকে ছাড়বে না। আর কি করেছে ওরা? তারপর তুমি যেদিন বলেছিলে আপনি না খাইয়ে দিলে তুমি খাবে না, সেদিন সবাইকে তোমার কাছে খাওয়াতে পাঠানোর পরও যখন খাওনি
তখন ওদের কাছে গিয়েছিল অনুরোধ করতে যাতে তোমাকে খাওয়ানোর অনুমতি দেয়, কিন্তু ওরা বলে ওদের পায়ের পরে হাত জোর করতে হবে, তারপর ভেবে দেখবে। আপনি তাই করেছে, ওদের পায়ের কাছে বসে হাত জোর করে অনুরোধ করার পর রাজি হয় আর একটা শর্ত দেয়। ওখানে ওদের সাথে মিষ্টুর যা যা কথা হয় বলে দেয়। এরপর শর্তের কথাগুলো বলে গায়ে হলুদের শাড়ির কথাও বলে। তুমি এগুলো আমাকে আগে বলোনি কেন? আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে বলতে দেয়নি। প্রতিবার আমাকে আটকে দিয়েছে, আমার থেকে কথা নিয়েছিল যাতে আমি কাউকে কিছু না বলি। ছি, মানুষ এতটা খারাপ কি করে হয়? ছি ছি, আসলে মেয়েটার কপালটাই খারাপ। আল্লাহ, মেয়েটার কি কোথাও একটু সুখ পাবে না? মিতু, আপনি তো শহরের মিষ্টুর সাথে ছিলেন, সব সময় সেখানে বোনের সাথে কি কি হয়েছে, কাব্য কেন বোনের সাথে এমন করেছে, আপনি সব জানেন। প্লিজ কিছু লুকাবেন না, সবটা বলুন। আপনি যখন সবটাই জেনে গেছেন তখন আর লুকানোর মতো কিছুই নেই। মিষ্টু আমাকেও না করেছিল কাউকে জানাতে, কিন্তু এখন যখন সবার সামনে চলে এসেছে তখন আর সব লুকোনোর কোনো মানেই হয় না। তাছাড়া আপনার অধিকার আছে সবটা জানার। মিতু প্রথম দিন থেকে যা যা জানতো সব বলা শুরু করে, সবটা বলে দেয় আকাশকে। কিন্তু মিতু এটা জানে না যে মিষ্টু আর কাব্যর মধ্যে এখন সবটা ঠিক হয়ে গেছে, তাই না জেনে কাব্যর উপর রাগ থেকেই সবটা বলে দেয়। মিষ্টুর শাশুড়ির কথাও বলে দেয়। সবটা শুনে আকাশ কি করবে বুঝতে পারছে না। রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। রাগের মাথায় ওখান থেকে বের হয়ে আসে, নিজের বডিগার্ডদের ফোন করে বাড়িতে আসতে বলে। ড্রয়িং রুমে গিয়ে যা পাচ্ছে সবকিছু ভাঙা শুরু করে দেয়। রাগ কমানোর চেষ্টা করছে। জিনিসপত্রের ভাঙা শব্দ পেয়ে আকাশের বাড়ির সবাই ড্রয়িং রুমে ছুটে আসে। তখনই কাব্যও আসে। হঠাৎ আকাশের এই কাজটা কেউ মেনে নিতে পারছে না, আবার কেউ আটকানোর সাহসও পাচ্ছে না, কারণ সবার আকাশের রাগ সম্পর্কে কম বেশি ধারণা আছে। আকাশ সহজে রাগ করার মানুষ না, কিন্তু যখন রেগে যায় তখন কাউকে খাতির করে না, তাই সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। তখনই কাব্য এসে ওখানে আকাশকে এসব করতে দেখে এগিয়ে যায় আকাশের কাছে, জানতে চায় কি হয়েছে। কিন্তু আকাশ কাব্যকে দেখে কিছু বলার সুযোগ না দিয়ে কাব্যকে মারতে শুরু করে। সবকিছু এত তাড়াতাড়ি হচ্ছে যে কাব্য বুঝতেই পারছে না কি হচ্ছে। আকাশ কাব্যকে কিছু বলার সুযোগ দিচ্ছে, একের পর এক আঘাত করছে। কাব্যর ঠোঁট কেটে ব্লাড বের হচ্ছে, নাক থেকেও রক্ত পড়ছে। আকাশ, কি করছো? কি কাব্যকে এভাবে মারছো কেন? আকাশ, ছেড়ে দাও কাব্যকে। আকাশ কোনো কথা না বলে কাব্যকে মেরেই চলেছে। মুনিয়া দৌড়ে ওখান থেকে গিয়ে মিষ্টুকে খুঁজে বের করে বলে আকাশ কাব্যকে মারছে। মিষ্টু তাড়াতাড়ি সামনে দাঁড়ায়। আকাশ মিষ্টুকে দেখে থেমে যায়। মিষ্টু কাব্যকে ধরে সোফায় বসিয়ে দেয়। আপনি ঠিক আছেন তো? তখন ওখানে কাব্যর পরিবারের সবাই আসে। কাব্যকে রক্তাক্ত অবস্থায় দেখে মা ভাবি এসে কাব্যর কাছে বসে মা কান্না করে দেয়। বাবা, তুই ঠিক আছিস? মা, আমি ঠিক আছি, কেঁদো না। ভাইয়া কি হয়েছে? ওনাকে মারছো কেন? বোন, তুই এখান থেকে যা। না, আমি কোথাও যাব না। কি হয়েছে ভাইয়া? তুমি এমন করছো কেন? কি হয়েছে সেটা তুই আমার থেকে ভালো জানিস। আচ্ছা বোন, তুই কেন কাব্যকে ডিভোর্স দিয়েছিস? বাবা ভাই, আমি কিছু শুনতে চাই না, আমি সবটা জানি। ভাইয়া ওগুলো কাব্য কেন আমার বোনের জীবনটা নষ্ট করলেন? বলো কেন? বোন, সামনে থেকে সর, কথা বলতে দে। বলো, যখন আমার বোনকে মেনে নিতে পারবে না তখন কেন বিয়ে করতে এসেছিলে? বলো, কেন এসেছিলে? তখন কি জানতে না আমার বোন গ্রামের মেয়ে? সে একটা গ্রামে বড় হয়েছে। কে হলো বলো? আর তাছাড়া আমার বোন তো কারো থেকে কোনো অংশে কম না। আমি আমার বোনকে সব দিক থেকে যোগ্য করে তুলেছি। আমার বোন কোনো কিছুতে পিছিয়ে নেই। তবুও কেন আমার বোনকে তোমার স্ত্রী হিসেবে পরিচয় দাওনি? যখন পরিচয় দিতে পারবে না তখন বিয়ে করেছিলে কেন? তখন গ্রামের প্রতি আমার একটা ভুল ধারণা ছিল, কিন্তু সেটা মিষ্টু আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আর আমি আমার ভুলটা অনেক আগেই বুঝতে পেরেছি। বুঝতে যখন পেরেছিলে তখন তোমার সামনে তোমার অফিসের সাধারণ স্টাফদের সাহস হয় কি করে আমার বোনকে বাজে কথা বলার? আমার বোনের দিকে একটা বাজে ছেলে হাত বাড়ানোর সাহস পেলে কোথা থেকে? বলো কাব্য, বলো। বুঝতে যখন পেরেছিলে তখন আমার বোনকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দাওনি কেন? কেন তোমার অফিসে আমার বোনের পরিচয় হলো তার রক্ষী? মিষ্টু পিছিয়ে যায়, মাথা নিচু করে ফেলে, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে লজ্জায়। কষ্টে কারো দিকে তাকাতে পারছে না। একটা মেয়ের জন্য মনে হয় এর থেকে লজ্জা কারণ আর হতে পারে না। এগুলো শোনার পর মিষ্টু ওর ভাইয়ের দিকে কিভাবে তাকাবে? আকাশ, কি বলছিস এসব?
এটাই ভয়ঙ্কর সত্যি। আমি আমার বোনের জীবনটাকে নষ্ট করে দিয়েছি। আমি আজ হেরে গেছি আমি। আমার বোনের জীবন সুখ এনে দিতে পারিনি আমি। সুখের বদলে কষ্টের সাগরে ভাসিয়ে দিয়েছি ওকে। আচ্ছা, আমার বোনকে নিয়ে যখন আপনাদের এতটা সমস্যা ছিল, তাহলে কেন এসেছিলেন আমাদের কাছে? কেন অনুরোধ করে আমার বোনকে নিজের বৌমা করে নিয়ে গিয়েছিলেন? ও হ্যাঁ, তখন তো আমার বোনকে আপনাদের প্রয়োজন ছিল নিজেদের সম্পত্তি বাঁচানোর জন্য, তাই না? নিজেদের স্বার্থে আমার বোনকে নিয়ে গিয়েছিলেন, তাই তো?